ডিফেন্স উনি দেখছেন ওনার অপরচুনিটি। উনি জানেন যে আগামী দিনে উনি যখন রিপাবলিকানের প্রেসিডেন্ট, কারণ ডোনাল্ড ট্রাম্প আর ইলেকশনে দাঁড়াতে পারবেন না ভবিষ্যতে। যদিও উনি বলেছেন যে আমি থার্ড টার্মও থাকতে চাই, কিন্তু কনস্টিটিউশন ওনাকে এটা করতে দিবে না। তার আরেকটা কথা হলো যে 25th অ্যামেন্ডমেন্টস 25th of United States of America এটা বলছে যে if the president is unable to run the country or he is dies or he is আপনার সাইকিক, পাগল বা কোনো কিছু এ ধরনের যদি প্রুফ করে, তাইলে 25th অ্যামেন্ডমেন্টস এটা অথরিটি দেওয়া আছে যে ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার দ্য নেশন অ্যান্ড হি উড বি দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য কান্ট্রি। তখন ভাইস প্রেসিডেন্টে প্রেসিডেন্ট হয়ে যাবেন। এবং এটার আমরা যতটুকু আমি দেখছি সেই ইয়েটা নভেম্বরের পরে এই দিকেই মনে হয়, আমার মনে হচ্ছে এই দিকেই যাচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উনি টেক ওভার করবেন আফটার ইমপিচমেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প। আপনার জানি না শাহিন ভাই আমি কতটুকু এটাকে আমি দেখছি যে 25th অ্যামেন্ডমেন্টস ইমপ্লিমেন্ট হবে এই ক্ষেত্রে। দেখেন একটা ওয়াল স্ট্রিট একটা বড় একটা ইন্ডিকেটর। ওয়াল স্ট্রিটে এবং অর্থনীতি, সারা বিশ্বের যে অর্থনীতি, এই অর্থনীতির একটা বড় ধরনের একটা ইন্ডিকেটর যে যুদ্ধ কোন দিকে যাচ্ছে। তেলের দাম যতদিন $100 নিচে থাকবে, আমার হিসাবটা হলো এরকম, তেলের দাম যত কম থাকবে যুদ্ধ তত প্রলং করবে। আর তেলের দাম আজকে $50 উঠুক, যে তেলের দাম $150 পার ব্যারেল হোক, আগামী সোমবার দিনেই আপনার যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এমন অবস্থা তৈরি হচ্ছে যে অলরেডি ইউরোপিয়ান কান্ট্রিতে রেশনিং শুরু হয়েছে, ইউরোপে রেশনিং শুরু হয়েছে। এখন ইউরোপিয়ান কান্ট্রিরা বলছে যে এখন আমরা আর সপ্তাহ না, মাস না, সপ্তাহ না, এখন ডেইজ যে রিজার্ভগুলো আছে সেই রিজার্ভে ডেইজ আর কয়েকটা দিন আমরা চলতে পারবো, যে পরিমাণ ক্রাইসিস। এবং আমি দেখতে পাচ্ছি যে উইদিন, আমিও উইকে যাচ্ছে না, যদি ট্রাম্প বলেছেন যে 4 to 6 উইকস এই যুদ্ধ চলবে, অলরেডি 4 উইকস চলে গেছে, আর 2 সপ্তাহ, আগামী 2 সপ্তাহ আছে। সেই 2 সপ্তাহের ভিতরে উনি ক্লোজ করতে হবে। আবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স না, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, উনি বলছেন যে ইউরোপিয়ান G7 যখন মিটিং আসছেন তখন উনি বলেছেন যে ইটস গোনা টেক নট মান্থস, উইকস। তো উইকস বলে, তো উইকস তো আবার 4 সপ্তাহেও উইকস হয়, তারপরে মান্থ হয়। আমার মনে হয় না যে এত দূর যাবে। তবে ওয়েল প্রাইসের উপর ডিপেন্ড করে এই যুদ্ধটা কতদিন টিকবে। যদি ওয়েল প্রাইস 150-তে যায় খুব শীঘ্রই, আদারওয়াইজ দ্য হোল ওয়ার্ল্ড ইকোনমি ইজ গোনা কোলাপস। আপনার জাপান থেকে শুরু করে একদম ওয়াল স্ট্রিট পর্যন্ত যত ট্রেড মার্কেট আছে সব মার্কেট কোলাপস করবে। এবং আগামী সোমবার দিনই আপনারা দেখতে পাবেন যে ওয়াল স্ট্রিট, যদি না কোনো কিছু এই ট্রাম্প না বলেন, তাইলে এই ওয়াল স্ট্রিট 1000 থেকে 1500 ইন্ডেক্স পয়েন্ট ডাউনে যাবে, ন্যাসড্যাক ডাউনে যাবে, ডাউ ডাউনে যাবে, S&P ডাউনে যাবে। আমার মনে হয় একটা বড় ধরনের একটা ধাক্কা খাবে এই অর্থনীতি পুরো বিশ্ব জুড়ে। দেখেন বারবার বলা হচ্ছে যে ইউরেনিয়াম, এই যে 460 কেজি ইউরেনিয়াম, এই 460 কেজি ইউরেনিয়াম তো এই ইয়ে তৈরি করেনি, এটা তো তৈরি করেছিল আমেরিকায় তৈরি করেছিল আফটার, যখন শাহর আমলে এটা তৈরি হয়েছে। কিন্তু ওইটা খোঁজার জন্য যে এখনো সেই ওই 460 কেজি গেল কোথায়, আমরা তো অনেক চেষ্টা করেছি, খুঁজে পাইনি। হ্যাঁ, তো আপনার এই IAEA ইন্সপেক্টররা বলছেন যে ওখানে তেমন কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। ওরা অনেক খুঁজেছেন, ইন্সপেক্টর অনেকবার গিয়েছেন, কিন্তু ওখানে ওই এনরিচ ইউরেনিয়াম 90% এনরিচ ইউরেনিয়ামটা ওখানে পাওয়া যায়নি। এবং বারবার যে বলা হচ্ছে যে এই ফার্দোতে, ইস্পাহানে এবং নাতানজে যে ইউরেনিয়াম ফ্যাসিলিটিসগুলা ওখানে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসের কোনো নিদর্শন পাওয়া যায়নি। তার কারণ হলো যে ইন্সপেক্টররা গত বছর যে এটাকে যে বাংকার বাস্টার বম দিয়ে যে B2
বোমার দিয়ে যে আপনার ইয়ে করা হয়েছে, ডিস্ট্রাকশন ছিল, সেই ডিস্ট্রাকশনে কোনো ধরনের ইন্সপেক্টরে কোনো ধরনের কোনো রেডিয়েশন পাননি। যখন কোনো এনরিচ ইউরেনিয়াম আপনার ইয়েতে আসে, আপনার এনভায়রনমেন্টে আসে, সেই এনরিচ ইউরেনিয়াম ডিকে করে তিনটা রেডিয়েশন, একটা হলো আলফা, একটা হলো বেটা, একটা হলো গামা। সেই আলফা বেটা গামার কোনোটাই রেডিয়েশন আপনার পাওয়া যায়নি। তার মানে এখানে ওই ডিস্ট্রাকশনটা হয় নাই, এবং সেই ফেসিলিটিস আপনি ধ্বংস করতে পারেন ওভার দ্য গ্রাউন্ড, কিন্তু এনরিচমেন্ট যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামে টাচ করে নেই কোথাও। এমনকি যে 60% বলছেন যে 60% এনরিচ ইউরেনিয়াম আছে ইরানের, সেই 60% এনরিচ ইউরেনিয়ামের কোথাও কোনো নিদর্শন পাওয়া যায়নি ইন্সপেক্টরের, কোনো IAEA ইন্সপেক্টরে সেটাও পায়নি। দেখেন আরেকটা কথা হলো যে এখন আসেন আপনার এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি। নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করেছে 1968-এ, আমি যদি ভুল না করি, শাহিন ভাই আমাকে কারেকশন করবেন। ইরান সাইন করেছে 1968-এ, এবং 1968 থেকে নন প্রিলিফারেশন ট্রিটি আপনার ইনট্যাক্ট আছে। তবে এই ট্রিটিটা যেহেতু বলা হচ্ছে, ইরান থেকে বলা হচ্ছে যে আমরা এই ট্রিটি থেকে বের হয়ে আসবো, এবং যদি আপনার এই ধরনের যে নন প্রিলিফারেশন IAEA যে কমিটি আছে, সেই কমিটি, যেহেতু আমি এনপিটি সিগনেটরি মেম্বার, এনপিটি এবং IAEA কমিটি আমাকে রক্ষা করতে পারে নাই। আমি এত কিছু বলার পরও তাইলে আমি ডিসক্লোজ করে দিব, হ্যাঁ আমি এনপিটি থেকে আউট হয়ে গেলাম, এবং আমি আপনার ইরান তার নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ারে যাওয়ার চিন্তা ভাবনা তাদের। শুধু এটা না, যে হরমুজ প্রণালীটাকে, ভবিষ্যতে হরমুজ প্রণালীটাকে কন্ট্রোল করার জন্য, হরমুজ প্রণালী কন্ট্রোল হবে, ইরান আমার মনে হচ্ছে এই অপরচুনিটিটা ওরা ছাড়বে না। তাদের কথা হলো যে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি যতদিন না পূরণ না হবে ততদিন এই হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে ইরান, এবং ইরান সেই আপনার আমার মনে হচ্ছে যে এটা থেকে ওরা সরে আসবে না। যদিও ওয়েস্ট এটাকে পে করতে হবে, বিকজ এন্ড ইউজাররা, যারা তেল কিনছি, আমাদের সেই তেল কিনতে হবে ওভার প্রাইস দিয়ে, এবং এতে সারা বিশ্বের অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবে। এবং যে আরেকটা জিনিস, যে বুটস অন দ্য গ্রাউন্ড, যেহেতু এই আর্টিকেল 1টা মানা হয়নি এবং ইলিগাল ওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্ট এই ওয়ারে কংগ্রেসের অ্যাপ্রুভেল নেননি, সেহেতু আমার মনে হয় না উনি সাউন্ড আসছে, একটু মিউট করলে ভালো হবে। আমার মনে হয় না প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভিতরে যে বুটস অন দ্য গ্রাউন্ড আপনার করবেন, তার কারণ এটা অ্যাপ্রুভাল নিতে হয় কংগ্রেসের, সেই অ্যাপ্রুভালটা নেই, সেহেতু আমার মনে হয় না। ভাই, আজকে যে বিষয়টা দেখলাম যে পেন্টাগন তারা এই সিদ্ধান্ত নিয়েছে খার্গ আইল্যান্ডে বিশেষ করে 2000 সৈন্য তারা পাঠাবে, এবং এতে ট্রাম্পের অনুমোদন নেই, ট্রাম্পের অনুমোদন ছাড়াই মূলত তারা সৈনিক পাঠাতে পারে। তো পেন্টাগন কি উইদাউট প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল বা প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই এটা করতে পারে? না, পারেন না। তার কারণ হলো যে প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দিস পেন্টাগন। পেন্টাগনে তার কথা শুনতে হবে, এবং পেন্টাগনও যদি কোনো ইলিগেল, তারাও যে বাধ্য নয় যে এক্সিকিউটিভ পাওয়ারের কথা শুনে যদি ইনহিউম্যানিটি কোনো কাজ হয়ে থাকে। তো আমার মনে হয় যে দ্যাটস ইজ গোনা বি এই আরব নেশন, এই যারা এই যে পাশাপাশি এই যে হরমুজ প্রণালীর পাশে যে দেশগুলো আছেন, এক নাম্বার হলো ওমান এবং UAE, খুব ক্লোজ টু দ্যাট হরমুজ প্রণালী। এই দুইটা দেশের আপনার ইকোনমিক জোন, ওই ন্যারো পয়েন্টটা, এই ন্যারো পয়েন্টে দুটা দেশেরই আপনার ইকোনমিক জোন। এই ইকোনমিক জোনে এই অঞ্চলে পশ্চিম পাড়েই থাকবে হরমুজ প্রণালীর,
হরমুজ প্রণালীর পূর্ব পারে আমার মনে হয় না এরকম কোনো কিছু, এবং এখান থেকেই কন্ট্রোল করার চেষ্টা করবে আমার মনে হচ্ছে যে এরকম একটা ধারণা। তবে হুতিরা যে এই যে রেড সি, সেই রেড সিতে হুতিরা আবার এই ওয়ারে জয়েন্ট হয়ে আরেকটা ডাইমেনশন ওপেন করে দিল, যে তারাও ওই রেড সিতে এই তেলের যে সারা বিশ্বে যে পরিমাণ তেল যায় তার 60% তেল এই আপনার পথেই যায়, এই রেড সি হয়ে, এই যে হরমুজ প্রণালী থেকে বের হয়ে এসে ইন্ডিয়ান ওশন হয়ে তারপরে হরমুজ প্রণালী দিয়ে রেড সি দিয়ে এবং সুয়েজ ক্যানেল হয়ে মেডিটেরিয়ান হয়ে তারপরে ইউরোপে পৌঁছায়। তবে ইউরোপ ইজ ইন আ বিগ ক্রাইসিস, তেলের বিগ ক্রাইসিস। আমার মনে হয় না যে এই ওয়ারটা আর বেশি দিন টিকবে। তবে ওয়েল প্রাইস ইজ এ ইন্ডিকেটর অফ দিস ওয়ার, যে কবে এটা বন্ধ হবে। যদি ওয়েল প্রাইস $100 নিচে থাকে বা $120 নিচে থাকে, তাইলে আপনার ইসকনে ঠিক শেষ পর্যায়ে আছি আমরা। যদি $150 উঠে যায় ওয়েল প্রাইস, আই ক্যান গ্যারান্টি যে $150 ওয়েল প্রাইস যদি ব্যারেল উঠে, তাইলে এই যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে।